ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভূমিকম্প 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 হবে কবে? 4 জুনের পর, এটাই পূর্বাভাস। কোথায়? দেশ জুড়ে। এই এত বড় ভূমিকম্পের পূর্বাভাস কে দিল? দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাও বাংলায় এসে। শুনুন আগে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही है। কি বুঝলেন আপনি? কি মনে হলো? নরেন্দ্র মোদী বলছেন দেশ জুড়ে ভূমিকম্প হবে 6 মাস ধরে, তারপর পরিবারবাদী দলগুলোকে নিশানা করলেন। ঠিক কি বুঝলেন আপনি? আপনার এই বোঝার প্রক্রিয়া সহজ করে দিতে পারেন সুকান্ত মজুমদার, তার ব্যাখ্যাটা শুনুন। এই 6 মাসের মধ্যে আগামী কেন্দ্র সরকার এমন কতগুলো সিদ্ধান্ত নেবে, যেই সিদ্ধান্ত আগামী দিনে এই সমস্ত রাজনৈতিক দল, যারা পারিবারিক রাজনৈতিক দল, তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এবং এটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য অশনি সংকেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের জন্য অশনি সংকেত বলছেন সুকান্ত মজুমদার। পরিবারবাদী দলগুলো শেষ হয়ে যাবে। শান্ত আমার সঙ্গে রয়েছে। শান্ত, বিজেপি কি এমন করতে পারে, মানে যদি শেষ হওয়ার হয় কালের নিয়মে, তো এমনি এই দলগুলো শেষ হবে। বিজেপি প্রেডিকশন কি করে করছে? দেখো, বিজেপি প্রেডিকশন করছে কারণ তাদের হাতে, যেটা রাজনৈতিক মহল মনে করছে, তাদের হাতে রয়েছে এজেন্সি, যেটা বারবার করে বিরোধী অর্থাৎ কেন্দ্রীয় বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল কংগ্রেস। যেটা রাজনৈতিক মহল এবং কেন্দ্রীয় বিরোধী দলগুলো মনে করছে যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে এই পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ফের কাজে লাগতে পারে এবং তাদের বারবার ডেকে হেনস্থা করা বা বারবার ডেকে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে সরাসরি তাদেরকে গ্রেপ্তার করা। যেটা কিন্তু সুকান্ত মজুমদার কিছুটা হলেও বুঝিয়ে দিয়েছেন। পরিবারবাদ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই টার্গেট করলেন কিন্তু সুকান্ত মজুমদার। নাম করেননি, কিন্তু কার্যত তার বক্তব্য দিয়ে কিন্তু তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। আজকেও নরেন্দ্র মোদী কিন্তু পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন। অর্থাৎ এই পরিবারতন্ত্র এবং এই পরিবারের মধ্যে যারা যারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের দিকেও কিন্তু প্রধানমন্ত্রী আঙুল তুললেন। আর শান্ত সঙ্গে থাকো, খুব ইম্পর্টেন্ট। তার মানে নিশানায় রাহুল গান্ধী, নিশানায় অভিষেক ব্যানার্জি, এদের কথাই কি বলতে চাইলেন? আগামী 6 মাস যদি আবার মোদী প্রধানমন্ত্রী হয়ে আসেন, সত্যি কি বাকিরা, মানে যাদের উদ্দেশ্যে এই ভবিষ্যৎবাণী, তারা কি কম্পমান? এই মুহূর্তে পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন। পার্থবাবু, কাঁপুনি দিচ্ছে ভয়তে? কাঁপুনি দেওয়ার বিষয় নাই, এটা যে হিপোক্রিসি, একটা বড় ধরনের ভণ্ডামি নরেন্দ্র মোদীর, সেটা স্পষ্ট হচ্ছে। যে দেখুন, বিরোধী যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদেরকে এজেন্সি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডেকে পাঠিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বিজেপিতে যারা রয়েছে তাদের একজনকেও ডাকা হচ্ছে না। হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অজিত পাওয়ারদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে বিজেপির দ্বিচারিতা, এটা দিনের আলোর মতো স্পষ্ট। তাই আমরা বলতে চাই যে মানুষ এটার সমুচিত জবাব এবছরের এই নির্বাচনেই দিবে। 4 জুনে ওনার ভবিষ্যৎবাণীতে ভয় পাচ্ছেন না আপনারা? ভয় পাওয়ার তো কিছু নেই, বিরোধীদের তো করেই আসছে এরকম। তবে এটুক বলতে পারি, 4 জুনের পরে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎবাণী সত্যি হবে, ভূমিকম্প হবে। তবে সেই ভূমিকম্পের কাঁপুনির আঁচ পড়বে গিয়ে বিজেপির যারা দুর্নীতিগ্রস্ত তাদের গায়ে। কিন্তু এটাকে এভাবে দেখছেন না কেন? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আর 1 ইঞ্চিও রেয়াত হবে না, একদম কড়া ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। সেটা যদি আমরা এমনটা দেখতাম যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে সবাইকে ডাকা হচ্ছে, তাহলে আমরা ভাবতাম যে এদের মধ্যে কতটা সত্যতা আছে বা এরা দুর্নীতিকে মুক্ত করতে চায়। কিন্তু এরা তো নিজেদের
রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে বেছে বেছে বিরোধীদের দিকে এ ধরনের এজেন্সি লেলিয়ে দিচ্ছে, যেটা অন্য কারো ক্ষেত্রে অর্থাৎ বিজেপিতে যারা রয়েছে ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তাদের দিকে কখনো এজেন্সি যাচ্ছে না। এই যে রাজনৈতিক স্ট্র্যাটেজি বিজেপি নিয়েছে, বিরোধীরা যে আবার তৃতীয়বার মোদী প্রধানমন্ত্রীর আসনে বসলে যে খুব একটা স্বস্তিতে থাকবেন না সেটুকু টের পাচ্ছেন তো? স্বস্তিতে অস্বস্তিতে থাকার কোনো বিষয় নেই। মোদীর নেতৃত্বে এই মুহূর্তে ভারতবর্ষে একটা বলতে পারি একনায়কতন্ত্র সরকার চলছে, এটার পতন মানুষই ঘটাবে। সুতরাং প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার উত্তর দিচ্ছেন বারুইপুরের সভা থেকে, শুনুন। তৃণমূল কংগ্রেস বলছে ভয় পাচ্ছে না। অধীর চৌধুরী কি ভাবছেন শুনুন। 4 জুনের পর দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প হবে মোদী বলছেন, কিসের ইঙ্গিত মোদী? মোদী করবে তারই ইঙ্গিত দিচ্ছে। অধীর বাবু এক লাইনে উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু মনে করছে রাজনৈতিক মহল, মনে করছেন তাবড় বিরোধীরা এই ভূমিকম্পের অন্যতম হাতিয়ার, এই প্রেডিকশনের অন্যতম হাতিয়ার এজেন্সি, যে এজেন্সি ব্যবহারের অভিযোগ অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। কারণ আজ দেবরাজ, অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে এজেন্সি, শওকত মোল্লাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সেই শওকত মোল্লা নিয়ে কি বললেন আজ মুখ্যমন্ত্রী, মঞ্চ থেকে আগে শুনুন। আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। এই ছেলেটি খুব কাজ করে এবং নিজের দিল দিয়ে করে, তাই আমি খুব ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি শুনলেন, এবার শুনুন এই এজেন্সি রাজার আশঙ্কা গতকালই ডায়মন্ড হারবার থেকে কিভাবে করেছিলেন অভিষেক। সময়ের অপেক্ষা, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। কালকে রাত্রি 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে, কার বাড়িতে বলে কোথায় যাবো বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বলে আমার দরকার নেই, আমার সব জানার দরকার নেই, আপনারা 365 দিনই তো রেড করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি।
আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য কাজ করে। অভিষেকের কথা থেকে স্পষ্ট, এজেন্সির ব্যবহার করতে চাইছে এই ভোটের আগে, লাস্ট ফেজের আগেও মরিয়া হয়ে কেন্দ্রের বিজেপির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ও সে কথাই বলছেন, সেই অভিযোগে করছেন, শুনুন। এই লোকসভা ইলেকশনে যেভাবে গত মাস ধরে লাগাতার বিজেপির নোংরামি, চক্রান্ত, উৎসাহ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আরো যত এজেন্সি আছে তাদের সাথে যেভাবে লড়াই করে বিজেপি বুঝতে পারছে না আগামীকাল পারবে না, এত গায়ে জোর ওদের মানায় না। তার মানে লাস্ট ফেজের আগেও এজেন্সির মরিয়া ব্যবহার করতে চাইছে বিজেপি, এটাই অভিযোগ তৃণমূলের। নতুন করে কি আবার এটাই মাথাচাড়া দিচ্ছে 7 ফেজের ইস্যু? সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে। সিজার, আমরা জানি সিজার আমার সঙ্গে রয়েছে। সিজার, আমরা জানি দেবরাজ, শওকত এদেরকে আবার ডাকা হয়েছে, ভোটের মধ্যেই ডাক, তারা কি আদৌ যাচ্ছেন? এবং এই যে এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ, দেখো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুজন, একদিকে উত্তরে দেবরাজ চক্রবর্তী যিনি উত্তর 24 পরগনার জেলা যুব তৃণমূলের সভাপতি, এবং অন্যদিকে শওকত মোল্লা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, দুজনকেই দুটো পৃথক মামলায় সিবিআই তলব করেছে। আজকে গতকাল রাতেই তাদের নোটিশ পাঠানো হয় এবং দুজনই তারা জানিয়েছেন নির্বাচনী কাজে তারা ব্যস্ত থাকবেন এবং সেই কারণে তারা যাবেন না। এবং এই অভিযোগ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট, সেই অভিযোগই তারা করছেন, যেহেতু লাস্ট ফেজে দক্ষিণ 24 পরগনায় নির্বাচন আছে এবং উত্তর 24 পরগনায় দমদমের নির্বাচন রয়েছে, তার আগে এই নির্বাচনী প্রক্রিয়ায় তৃণমূলের প্রস্তুতি, যারা গুরুত্বপূর্ণ সংগঠক তাদের কোথাও হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, এটাই তাদের অভিযোগ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পের কথা বললেন, সেখান থেকে এই ইঙ্গিতটা স্পষ্ট যে আগামী দিনেও এই এজেন্সি বা বিভিন্ন তদন্তকারী সংস্থার যে অভিযান, সেই অভিযানের যে অভিযান আরও তীব্রতর বা জোরালো হবে। এবং সেই জায়গা থেকে রাজনৈতিক এই বিতর্ক অবশ্যই চলবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এজেন্সিগুলোর বক্তব্য, তাদের যে তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন সেই তদন্তের গতি মেনেই তাদেরকে ডাকা হচ্ছে, এর মধ্যে কোনো ধরনের রাজনীতি নেই। একদম। সিজার, তোমাকে ধন্যবাদ। পার্থপ্রতিম বাবু, প্রধানমন্ত্রী বললেন ভূমিকম্প হবে 6 মাস, আরে ভোট শেষ হওয়ার আগেই ডাক পড়ছে একে একে দলে নাম্বার 2 সেনাপতি ঘনিষ্ঠ লোকজনের। তাদের পায়ের তলার বিজেপির মাটি নেই এবং শেষ দফার যে কটি কনস্টিটিউয়েন্সিতে ভোট হচ্ছে বাংলায়, প্রত্যেকটিতে তারা পরাজয় নিশ্চিত। তাই তারা কিছুটা নিজেদের অনুকূলে আনবার জন্য এই ধরনের এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে এবং আমাদের যারা শক্তিশালী দলের কর্মী তাদেরকে ডেকে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। নিশ্চিতভাবে এটা একটা অ্যালার্মিং দিক। আর একদিকে যদি আমরা ব্যাখ্যা করি, শক্তিশালী ইন দা সেন্স অফ দলের তারা একনিষ্ঠ এবং সেই কনস্টিটিউয়েন্সি, সেই এলাকায় তারা দক্ষ সংগঠক, শক্তিশালী সংগঠন। দেখুন, এই শওকত মোল্লাকে আমরা জানি, এই মমতা ব্যানার্জি বহু আগে বলেছিলেন তুই তো ভালো বোমা বাঁধিস, আজ বললেন আমি সবসময় ওকে খুব স্নেহ করি, ও সব কাজ অন্তর থেকে করে। মানে আমরা তো জনতা, যারা ভোটার আপনাদের, তারা তো কনফিউজড হয়ে যাবে। কনফিউজড এর কোনো বিষয় নেই, দলের দক্ষ সংগঠক। দক্ষতার মাপকাঠিটা কি? একসময় যাকে ভালো বোমা বাঁধা বলা হয়েছে তিনিই দক্ষ। জনসংযোগ, জনপ্রিয়তা, মানুষের কাছাকাছি সবসময় থাকা, মানুষের বিপদে পাশে থাকা এবং ভোট রাজনীতিতেও তার পারদর্শিতা নিশ্চিতভাবে সকলের জানা। সেই ক্ষেত্রে তিনি পারদর্শিতা কিভাবে, মানে বোমাবাজি করে ধমকে চমকে, মানে বিপক্ষকে চমকে রাখার পারদর্শিতা, মানুষের সঙ্গে জনসংযোগ, মানুষের প্রতি ভালোবাসা, এবং মানুষও শওকত মোল্লাদেরকে ভালোবাসে এবং তার নিরিখে সেই এলাকায় তৃণমূল কংগ্রেস বহু ভোটে এগিয়ে থাকে। এটাই মাপকাঠি। আপনি কি বোঝাতে চাইছেন আমি জানি না, তবে নিশ্চিতভাবে আপনাদের জানিয়ে রাখি, আমি তো বুঝতে চাইছি, শওকত মোল্লা হোক, আমাদের দক্ষ সংগঠকদেরকে বেছে বেছে এই মুহূর্তে ভোটের আগে একটু মানসিকভাবে দুর্বল করবার জন্য ডাকা হচ্ছে।
কিন্তু তৃণমূল কংগ্রেস আচ্ছা, আপনাদের দক্ষ সংগঠকরা এরকম বোমাবাজির কথা প্রকাশ্যে বলেন কেন? মানে দেখুন, শওকত মোল্লা বোমা বাঁধেন ভালো, সে তো স্বয়ং মমতা ব্যানার্জি বলেছিলেন। কেষ্টমণ্ডল দক্ষ সংগঠক, মমতা ব্যানার্জি বলেছিলেন। তিনি ওরম পুলিশকে বোমা মারা, একে ধমকানো, তাকে চমকানো, এদের আপনারা দক্ষ বলেন, আর এদের মুখের ভাষা তো পাবলিককে ভয় ধরিয়ে দেয়। মানে দক্ষতাটা ওই জন্যই আমি বুঝতে চাইছি, মাপকাঠিটা কি? না না, আপনি ভুল ব্যাখ্যা করছেন। আমি ব্যাখ্যাই করছি না, দলের যারা সকল যারা কর্মী, তারা সকলে দিনরাত পরিশ্রম করে দলের জন্য এবং সংগঠনকে ধরে রাখার জন্য, সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য তারা কর্মসূচি গ্রহণ করে। এবং এক্ষেত্রে শওকত মোল্লা, দেবরাজরা অনেক ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব হয়ে বোমা বাঁধা আর বোমা বাজিটা কিভাবে জড়িয়ে যায়? তো স্বাভাবিকভাবে এই কেন্দ্রগুলোতে এই দুজনকে যদি কোনোভাবে ভয় দেখানো যায় বা তাদেরকে ভোটের 2 দিন আগে বা 3 দিন আগে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায়, বিজেপি হয়তো ভাবছে তারা কিছুটা কোলকে পেতে পারে, কিন্তু তারা জানে না প্রত্যেকটি আসনেই তাদের পরাজয় হবে। এবং বিজেপি যত বেশি এজেন্সি লেলিয়ে দেবে, আমাদের বিশ্বাস মানুষ তাদেরকে ভোট বাক্সেই তার প্রতিফলন ঘটাবে এবং তাদেরকে। পার্থপ্রতিম বাবু সঙ্গে থাকুন। তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলছে এটা বিজেপির মরণ কামড়, লাস্ট ফেজ বাকি রয়েছে, সেখানে যদি খানিকটা হলেও ভোট বেশি কুড়িয়ে নেওয়া সম্ভব হয়। আর এই লাস্ট ফেজের আগে পর্যন্ত তৃণমূলের কি অবস্থা? ভালো ভোট হয়েছে তৃণমূলের পক্ষে। প্রধানমন্ত্রী বলছেন বাংলা সেরা বিজেপির জন্য, আর অভিষেক ব্যানার্জি গতকাল বলেছেন 6ষ্ঠ দফার পরে 23টা আসন তো তৃণমূল কনফার্ম করে নিয়েছে। শুনুন। দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 বার করে দিয়েছে। পার্থপ্রতিম বাবু, আপনিও শুনলেন, ভোট শুরু হওয়ার বহু আগে থেকে 42-এ 42 বলে আপনারাই স্লোগান তুলেছিলেন। তারপর একটা ফেজার বাকি রয়েছে, এখন বলছেন 23টা সিকিউর করেছে তৃণমূল। 23টাতে আমাদের ক্লিন সুইপ আছে, আমরা জিতবই, এবং বাকি কটাতে ফাইট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবার অপ্রত্যাশিত রেজাল্ট করছে, 19-এর থেকে ফার বেটার রেজাল্ট করবে এই বাংলায়। এবং আমি তো দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সর্বত্রই সত্য, সিঙ্গেল ডিজিট ক্রস। কিন্তু আপনারা যদি 7 ফেজের সবকটাই পান, মানে 23+9 তো 42 হয় না, তাহলে কি হলো? না, আমরা কিছু আসনে তো নিশ্চিতভাবে ফাইট হচ্ছে, ক্লোজ ফাইট হচ্ছে, এখনই সেটা প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না, তাই জন্য এই কথাটা বলা হয়েছে। কিন্তু বাকি আসনগুলোতে আমাদের জয় সুনিশ্চিত, কয়েকটি আসনে শুধুমাত্র লড়াই হচ্ছে, এই জায়গাটাই বোঝাতে চেয়েছেন আমাদের অধিনায়ক অভিষেক। পার্থবাবু সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে যে খবরটা আপনাদের সামনে আনবো তা শুধু তৃণমূলকে নয়, তা আপনাকে আমাকেও চমকে দেওয়ার মতো। তৃণমূল কংগ্রেসের বহু প্রকল্প চলে, দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা, সেই প্রকল্পে কিভাবে নিজের নাম নথিভুক্ত করা যায়, ডকুমেন্টস জমা দেওয়া যায়, দুয়ারে সরকারের মতো যে অনুষ্ঠান, যে আয়োজন, সেখান থেকে সম্ভব। এখানেই নাকি মহিলাদের, বিশেষ করে মহিলাদের সমস্ত তথ্য, ফোন নাম্বার তৃণমূল কংগ্রেস জোগাড় করে রাখে, পরে সেই তথ্য হ্যাক করা হয়। এই অভিযোগ কার? এত বড় অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দুয়ারে সরকারের মাধ্যমে যে তথ্যগুলো, ফোন নাম্বার থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে, এগুলো সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের কাছে চলে যাচ্ছে, আইপ্যাকের কাছে চলে যাচ্ছে। আগামী দিনে এই সন্দেশখালির মতো মহিলাদের নাম্বার নিয়ে তৃণমূলের নেতারা মহিলাদেরকে বিরক্ত করবে না বা তাদেরকে কুপ্রস্তাব দেবে না, এটা হলে পরেও মানে দেবে না, তার গ্যারান্টিটা কি? আমার তো মনে হচ্ছে আগামী দিনে এই ঘটনা ঘটতে পারে। অভিযোগ ভয়ঙ্কর। চলুন আরো একটু ডিকোড করার চেষ্টা করি। আমার সঙ্গে সায়ন্ত রয়েছে। সায়ন্ত, সুকান্ত বাবু এমনভাবে বলছেন যেন তথ্য প্রমাণ রয়েছে তার কাছে, মানে তিনি নির্দিষ্ট করে নাম করে, সংস্থার নাম করে বলছেন।
দেখো, এটা তো পরিষ্কার যে রেখা পাত্রের যেভাবে ব্যক্তিগত তথ্য অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের তথ্য যেভাবে প্রকাশ্যে এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব কোথাও না কোথাও ডেটা হ্যাক করা হচ্ছে। গতকালও টিভি 9 বাংলার বুমের সামনে কিন্তু সুকান্ত মজুমদার ইভিএম হ্যাক বা ইভিএমের ডেটা হ্যাকের কথা বলেছিলেন। সেই বক্তব্যে কিন্তু আজও অনড়। তিনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন, যেভাবে বিজেপি নেতা বা মন্ত্রী বা প্রার্থীদের ডেটা হ্যাক করা হচ্ছে, কোথাও না কোথাও আইপ্যাক কিন্তু নিজের কিছু লোককে এই দক্ষ যারা এই কাজে তাদেরকে কাজে লাগানো হচ্ছে যাতে এই ডেটা হ্যাক করা যায়। গতকাল সঙ্গে থাকো পার্থপ্রতিম বাবু, মারাত্মক অভিযোগ তৃণমূল হ্যাক করা সংস্কৃতি বাংলায় নিয়ে এসেছে, সব তথ্য হ্যাক হয়ে যাচ্ছে, সেখানে নেতা থেকে জনতা কেউ বাদ নেই। আসলে সুকান্ত মজুমদার বালখিল্যের মতো কথা বলছেন, তার রাজনৈতিক ম্যাচুরিটি নিয়ে এখন প্রশ্ন রয়েছে। আমরা ভেবেছিলাম যে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং পরিণত রাজনীতিবিদ, কিন্তু তার কিছু কথাবার্তা অসংলগ্নতার মতো প্রকাশ পাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। আজকে তাহলে আমরা কি পাল্টা প্রশ্ন করব যে আধারে সকলের তথ্য কেন্দ্রীয় সরকার বা তাদের এজেন্সিরা হ্যাক করছে? এটা কিন্তু আমরা বলতে চাই না। বা ব্যক্তিগতভাবে স্তরে টেলিকম এজেন্সি বা যে সমস্ত সংস্থাগুলো হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, সবগুলোকেই নিয়ন্ত্রণ করে কি তাহলে তারা কি হ্যাক করছে? এই প্রশ্নগুলো আজকে কিন্তু মানুষের সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগ নয় সুকান্ত বাবু, ভোট কুশলী সংস্থা যারা তৃণমূলের সঙ্গে কাজ করে সেই সংস্থাকে রাজ্য শাসক দল মানে আপনারা কাজে লাগাচ্ছেন, এই অভিযোগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে না। সুকান্ত মজুমদার এর আগেও তার বক্তব্যে বলেছে আমরাও অনেক ইথিক্যাল হ্যাকার বা হ্যাকারদের রাখি, আমরা যে কোনো বিষয় বের করে নিতে পারি। সুতরাং তার যে মানসিকতা সেটাই তিনি তার বক্তব্যে পরিস্ফুট করেছেন। এখানে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সহযোগী কোনো সংস্থা এই বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে নেই। যদি তার কাছে নির্দিষ্ট প্রমাণ থাকে, প্রমাণ সামনে এনে কথা বলুন। এ ধরনের এয়ারি কথা বলে বাজার গরম করা সাজে না। এবং সন্দেশখালী বিষয়টা যখন তাদের কাছে ফিকে হয়ে গেছে, তাদের কাছে অ্যাডভার্স সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, তখন নতুন করে মহিলাদেরকে কিভাবে বিব্রত করছে এই ধরনের একটা প্রসঙ্গ টেনে এনে লাস্ট ফেজে ভোট বৈতরণী পার করার একটা মরিয়া প্রয়াস মানুষ ব্যর্থ করে দেবে বাংলার মানুষ। পার্থবাবু, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ ছিলেন। পত্রপাঠ উড়িয়ে দিচ্ছে সুকান্ত মজুমদারের অভিযোগ তৃণমূল কংগ্রেস। আসলটা কি জানতে চাই, এই প্রশ্নের সঙ্গে শেষ করব আজ নিউজ এট 2। সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।